ঘড়িতে 11:43। একটু চা খাবো। সকাল থেকে উঠে টুকটাক এটা ওটা কাজ ছিল, দোকানের কাজ ছিল কিছু, সেগুলো কমপ্লিট করলাম। শ্রিয়াংশকে ফ্রেশ করে যে শ্রিয়াংশ এখন মোবাইল দেখছে। আচ্ছা, শ্রিয়াংশকে যে নিয়ে একটু বসবো, সময় হয়ে উঠছে না। সবে তো আসলাম, এখন একটু রেডি হতে ফিটিং হতে সময় লাগবে। যাই হোক, বাড়ির কাজকর্ম রয়েছে। একটু চা খাবো। চুমকি চা করেছে, চা করে দিয়েছে। টুকটাক অনেক কাজই সকাল থেকে উঠেও করছে, যেগুলো পারবে সেগুলো করছে। চা করে দিয়েছে, চা খাই। চা খেয়ে তারপরে অন্য কাজ করব। সারাদিন খুব কাজের মধ্যে ছিলাম। আসলে বুঝতেই পারছেন, এতদিন পর এসছি। দোকানের কাজ, বাড়ির কাজ সমস্তটাই পেন্ডিং হয়ে রয়েছে, সেগুলো টুকটুক করে করতে হচ্ছে। আর চুমকি তো একদম বসে আছে, কিছু করার নেই ওর। ও তবুও তার মাঝখানে যতটা পাচ্ছে করছে, কিন্তু ওকে আমি চাইছি না ও যেন কিছু করুক। যেটুকুনি করছে সেটুকুনিও করাটা উচিত হচ্ছে না, কিন্তু কী করবো, খুব বিপদের মধ্যে পড়ে এগুলো করতে হচ্ছে ওকেও। যাই হোক, দুদিন তো বাজারে যেতে পারিনি। আজকের কাজের ছেলেটাকে দিয়ে একটু ডিম আর এনেছিলাম, পেঁয়াজ। লঙ্কা আনতে মনে নেই, তা দেখছি গাছে লঙ্কা আছে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম আমাদের গাছে লঙ্কাগুলো হয়েছে। সুতরাং একটু পুরো জঙ্গল হয়ে গেছে বাগানটা। এই দেখুন, পুরো বাগান একদম জঙ্গল হয়ে গেছে, কিন্তু তার মাঝখানেও কিছু লঙ্কা হয়েছে। লঙ্কাগুলো তুলি, বেশ বড় বড় লঙ্কা হয়েছে কয়েকটা। এই যে শ্রেয়াংসের জন্য ডাল একটু গরম করে দিলাম। ডালটা মা কাল পাঠিয়ে দিয়েছিল, ওই মা রান্না করে করে পাঠিয়ে দিচ্ছে। আর ডিমটা ভেজে দিলাম। শ্রেয়াংস মাছ খায়নি, কালকে মা করেছিল, মাছ রান্না করে পাঠিয়েছিল, ওই জন্য ডিমটা ভেজে দিলাম। ওর বাবা খাইয়ে দিচ্ছে। ডাল আর ডিমের অমলেট দিয়ে খাই কিনা, গরম আছে দেখে আসতে। এই যে বুবাই ভাত খেতে বসছে। শ্রেয়াংসের হয়ে গেছে, শ্রেয়াংসকে খাইয়ে দিয়েছে, এবার ও খাচ্ছে। শ্রেয়াংস তো মাছ খেলো না। কদিন কষ্ট হবে খেতে, আমি সুস্থ না হওয়া অবধি। রান্না বান্না তো করা খুব সমস্যা, ওইভাবেই চালাতে হবে। এখন 7:24 বাজে, আর আমি আসলাম একটু আমাদের দোকানে। অনেকদিন পর আসলাম। আর দোকানের ছেলেরা একটু বাইরে কাজে গেছে, দোকানে আছি। এখান থেকে রাস্তা, উল্টো দিকে হচ্ছে আমাদের দোকান। না, বিজয়বাড়ার আগের বারও এনেছিল, ওদের এটা মিষ্টিগুলো খুব সুন্দর, প্যারাটা খুব সুন্দর। এটা প্যারা, দুধি প্যারা, দুধি প্যারা, না একদম টাটকা ক্ষীরের, একদম খুব ভালো, খুব সুন্দর, টেস্টও খুব ভালো। ট্রেনে তো খাওয়া হয়নি, ওই জন্য বুঝতে পারিনি। এবার গেলে এইটা নেবো। প্রতিবার এক জিনিস পাওয়া যায় না, পরের বার গিয়ে দেবে আবার অন্যরকম। এর আগে তো এনেছিলে, সেগুলো কড়া প্যাকেট ছিল, খেয়েছি তো এর আগে। দোকানদারটাই এটা আমাকে দিয়েছে, আরো অনেক আইটেম ছিল, বলে ইটালিয়ান, এটা খুব ভালো না, এটা খুব সুন্দর টেস্ট, খেতে টেস্টফুল। 8:39 বাজে, আমি দোকান থেকে চলে এসেছি অনেকক্ষণ।
দোকান থেকে এসে পর এই যে চুমকি চা করেছে, এই অবস্থাতেও খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে চা করেছে। গরম গরম চা একটু খাই, খুব চা খেতে ইচ্ছা করছিল। চাটা করেছে, আর এই যে ঘুরছে আর টোস্ট খাচ্ছে চায় ভিজিয়ে ভিজিয়ে। এই যে ঘড়িতে 9:29 বাজে। আজকে একটু দোকানে গেছিলাম কিছুক্ষণের জন্য, দোকান থেকে চলে এসে চুমকি চা দিয়েছিল, চা খেয়েছিলাম। চা খাওয়ার পর একটু বসেছিলাম, কমেন্টসগুলো দেখছিলাম। গতকালের ভিডিওটা, মানে যে ভিডিওটা আজকের পাবলিশড হয়েছে, সেই ভিডিওটা আমরা অপারেশন সম্পর্কিত বা সিএমসিতে চিকিৎসা সম্পর্কিত তথ্য আপনারা যে যা জানতে চেয়েছিলেন আমরা দিয়েছি যতটা সম্ভব হয়েছে। তারপরেও অনেকে লিখেছেন যে আর একটু বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। তো আমরা যতটা পেরেছি বিস্তারিত দিয়েছি, তবু আপনাদের অনুরোধে আবার আমি চুমকিকে বললাম আর একটু বিস্তারিত বলতে। চুমকি বলবে। আর যাতায়াত সম্পর্কেও অনেকে কমেন্টস করেছেন। তা ট্রেনের ব্যাপারটা তো আমরা সবটাই বলে দিয়েছি। আমরা যে ট্রেনটায় যাই, তাছাড়াও বহু ট্রেন যায় সাউথ ইন্ডিয়ায়, মানে চেন্নাইয়ে বহু ট্রেন যায় বা কাঠপাটিতে বহু ট্রেন দাঁড়ায়। ওগুলো আপনারা ট্রাভেলসের ওখান থেকে বা আইআরটিসি থেকে আপনারা দেখে নিতে পারবেন কোন কোন ট্রেন কবে কবে যায়, বিস্তারিত সবই জানতে পারবেন। আর এছাড়াও ফ্লাইটে যাতায়াত করতে পারেন। ফ্লাইটে 2 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা 10 মিনিট 15 মিনিট এরকম সময় লাগে। আর ফ্লাইটে আপনাকে চেন্নাই এয়ারপোর্টে নামতে হবে। চেন্নাই থেকে এবার ওই একই সিস্টেম, হয় আপনাকে ট্রেনে কিংবা ওখানে লোকাল ট্রেনও আছে, বা আপনি আগে থাকতে বুক করেও নিতে পারেন, রিজার্ভেশনও করে নিতে পারেন চেন্নাই টু কাঠপাটি। আর না হলে আপনি বাই কারে ভেলোর চলে আসতে পারবেন। এই হচ্ছে ব্যাপার যাতায়াত সম্পর্কিত, আর বিশেষ কিছু তো বলার নেই। এই হচ্ছে যাতায়াতের ব্যাপার। আর ওখানকার যাতায়াত তো ওই ট্যাক্সি মানে অটোর একটু ভাড়াটা বেশি, আর বাসের ভাড়া খুবই কম। আর ওখানকার যে গভর্নমেন্ট বাসগুলো রয়েছে তাতে মহিলাদের ভাড়া লাগে না, পুরুষদেরই ভাড়া লাগে, মহিলাদের সম্পূর্ণ ফ্রি। বাসের ভাড়াটা খুব কম, বাসের এমন কিছু ব্যাপার না, বাস খুব অ্যাভেলেবেল, বাস দেরিও করে না, আপনি যেখানেই যেতে চান বাসে সব জায়গায় যাওয়া যায়। আর খুব কুইক বাস সার্ভিস আছে। হচ্ছে আপনারা যে দুটো একটি কমেন্টস করেছেন তার উত্তর দেওয়ার জন্য চুমকি এসছে, এবার বাদ বাকিটা চুমকি বলবে। বলো, আগে শরীরের খবরটা বলো, কেমন আছে আজকে? আছি মোটামুটি, বাড়িতে আসলে যা হয় আর কি, কাজ তো প্রচুর, কি করতে হচ্ছে সব। না, তুমিও তো কিছু কিছু করছো, কিন্তু ওই তবুও যাই হোক। কমেন্টসগুলো যে দেখেছো, বলো দেখি। আর তুমি তো যা বলার তো বিস্তারিত বলে দিয়েছো, বলেছি, তাও অনেকে হচ্ছে এক্সপ্লেন করতে। তো আজকে আমি কিছুটা বলেছি, আর 2-3টে প্রশ্নের উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে অনেকে কমেন্টস করেছেন যে ভাইব্রেটের সাইজ ছোট হলে ট্রিটমেন্ট ওখানে হয় কিনা। সব ধরনের ট্রিটমেন্ট ওখানে হয়, ওটা কোনো ব্যাপার নয় যে বড় বা ছোট হলে ট্রিটমেন্ট হবে না, এটা নয়। ওখানে সব ধরনের ট্রিটমেন্টই হয়। সেটা হয়তো তখন মেডিসিনে কিওর হয়ে যেতে পারে বা মেডিসিনই চলবে, সেক্ষেত্রে সার্জারির প্রয়োজন না হলে মানে ডক্টর সার্জারি করবে না আর কি। সে বিষয়ে থাকতে পারেন আপনারা, সার্জারির প্রয়োজন না হলে ডক্টর ওখানে কখনোই সার্জারি করবেন না। হ্যাঁ, যাই হোক, সেটা ভয় পাওয়ার কিছু নেই। আর একজন কমেন্টস করেছেন যে ফাইব্রয়েড রিমুভ, ওটা তো ডক্টরই ভালো বলবেন, কারণ যদি সার্জারির প্রয়োজন হয় তাহলে উনি বলবেন সার্জারি করতে হবে। আর পেশেন্টকে সব কিছুই উনি জানাবেন এবং তার ওপিনিয়নটাও নেবেন আর কি। সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। তো ওগুলো ডক্টরই ভালো সাজেশন দেবেন আর কি, কার মানে কোন পেশেন্টের কি কন্ডিশন, কি অবস্থায়, তার কি করা উচিত। মেডিসিন যদি মেডিসিনে হয়ে যায় তো শুধু মেডিসিনই চলবে, ঠিক আছে। আর যদি সার্জারির প্রয়োজন হয় তখন তারা বলবে, ওটা ডক্টরই ভালো সাজেশন দেবেন আর কি।
তো ভয় পাওয়ার কিছু নেই, ওখানে ডাক্তাররা ভীষণ ভালো, আমি এর আগেও ভিডিওতে বলেছি, আর নতুন করে তো কিছু বলার নেই। আর ওখানে ট্রিটমেন্টও অন্যরকম, তো ভয় পাওয়ার কিছু নেই আর কি। কমেন্টস করে যে জানতে চেয়েছেন, তো যাওয়ার ব্যাপারটা তো বুবাই বললো, তবে আর একটা কথা বলে রাখি, ওই ভেলোরে যাওয়ার প্ল্যান থাকলে অবশ্যই আগে টিকিট কেটে যাবেন, কারণ ওই অনেক দূরের জার্নি তো, সিট ঠিক মতো না হলে মানে খুব কষ্ট আর কি, কারণ অনেকটা সময় ট্রেনে থাকতে হয়, যার কারণে আমরা মানে চেষ্টা করি মানে যতটা তাড়াতাড়ি টিকিটটা কাটা যায়। কারণ আমরা এবার যেমন গেছি 3টে লোয়ার পেয়েছি, যাওয়ার সময় আসার সময় আমাদের সিটটা খুব ভালো ছিল, এর আগের বারও তাই হয়েছিল, মানে টিকিটটা ঠিক মতো হলে, সিটটা ঠিক মতো হলে মানে নিশ্চিন্ত থাকা যায় যে না এতক্ষণ তো ট্রেনে আমাকে যেতে হবে। যাই হোক এটা, আর ফেরার সময় আমরা ওই একই ট্রেনে ফিরেছি, এসএনডি ব্যাঙ্গালোর হাওড়া, ওটা ওই বৃহস্পতিবার করে ব্যাঙ্গালোর থেকে আর কি আসে হাওড়া। আমরা বৃহস্পতিবার দিন উঠলাম ট্রেনে, আর শুক্রবার দিন নামলাম রাত্রেবেলায়, ওটা মোটামুটি 8টা বাজায়। এবার কালকে আমরা একটু তাড়াতাড়ি নেমেছিলাম, তাই তো কালকে অনেকটা তাড়াতাড়ি নেমেছিলাম ট্রেন। এবার এক এক সময় এক এক রকম ট্রেন যেরকম হয়। ট্রেনটা কাঠপাটি থেকে 1:40-এ কাঠপাটিতে ঢোকে, দুপুর 1:40-এ কাঠপাটিতে ঢোকে। আর কাঠপাটিতে ওই ট্রেনটাই সবসময় 2 নম্বর প্ল্যাটফর্মে দেয়, 2 নম্বর প্ল্যাটফর্মে দেয়। আর ওই ট্রেনটা হাওড়া এসে পৌঁছানোর জাস্ট টাইম হচ্ছে 6:30 পরের দিন। কিন্তু ঘটনা হচ্ছে যদি ট্রেন লেট ঠেট থাকে, ম্যাক্সিমাম সময় লেট থাকে ওই ট্রেনটায়, 2 ঘন্টা থাকে, তাই এবারে বেশি লেট হয়নি, জাস্ট টাইমেই ঢুকেছিল। আর একটা জিনিস হচ্ছে হামসাফারে কিন্তু সময়টা অনেক কম লাগে, হাওড়া যশবন্তপুর বা পন্ডিচেরি তাতে কিন্তু সময়টা বেশি লাগে। আমরা ওই জন্য হামসাফারে যাই, একটু সময়টা মানে 28-29 ঘন্টায় চলে যাওয়া যায়, তাই তো। আর না হলে 30 ঘন্টার উপরে। যশবন্তপুর খুব লেট করে, হাওড়া যশবন্তপুরে আমরা আগে যেতাম, ওটার টাইমিংটা খুব ভালো, মানে রাতের দিকে, হাওড়া থেকে রাতে ছাড়ে তো ওটা যেতে খুব সুবিধে হয়। 12:40 না 11:40, 11:30 ওটা হাওড়া থেকে রাত 11:30, ওটা প্রতিদিন, ওটা ডেইলি ট্রেন হাওড়া যশবন্তপুর। কিন্তু ওটা ইয়ে হচ্ছে, সমস্যা হচ্ছে খুব লেট করে ট্রেনটা, যার জন্য বুবাই একদম যেতে চায় না। আমরা এই হামসাফারটাই যাই, কারণ এটা একটু সময়টা কম লাগে বলে। যাই হোক, এবার ট্রিটমেন্টের ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন অনেক কিছু, আমারটা আমি বলবো। এবার এক একজনের তো এক এক রকম সমস্যা। এবার আমার যে সমস্যাটা হয়েছিল সেটা প্রথম শুরু, আমি যেটা বুঝতে পেরেছিলাম, আমার প্রচণ্ড শ্বাসকষ্ট দিয়ে শুরু হয়েছিল আর কি। সেই অবস্থায় আমাকে আবার ভেলোর নিয়ে চলে গেছিল, সেটা গত বছর জানুয়ারিতে। ওখানে যাওয়ার আগে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে, আমরা মোটামুটি বুঝতে পেরেছিলাম যে আমাদের কি কি সমস্যা, আমার কি কি সমস্যা, তো সেই হিসেবে আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে গেছিলাম। যেমন পালমোনারি মেডিসিন, আমার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল, তো আমি পালমোনারি মেডিসিন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। আর শুধু মেডিসিনের ডাক্তারের একজন অ্যাপয়েন্টমেন্টও আমি নিয়েছিলাম, একজন সিনিয়র প্রফেসর, না দুটোই প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর গাইনোর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। যাই হোক 3টে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আমি গেছিলাম। আর একটা কথা বলি, ওখানে অ্যাপয়েন্টমেন্ট করে গেলে কিন্তু অনেক ইজি হয়ে যায় কাজটা। আর যদি আমি অ্যাপয়েন্টমেন্ট না করে যাই, তাহলে আমাকে সিলভার গেটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেখানে আমি কবে অ্যাপয়েন্টমেন্ট পাবো তার কোনো ঠিক নেই। যার জন্য সবসময় মাথায় রাখতে হবে, সিএমসিতে ডাক্তার দেখাতে গেলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হবে, নাহলে কিন্তু আমাকে লজ ভাড়া দিয়ে, মানে হোটেল ভাড়া দিয়ে আমাকে বসে থাকতে হবে। এবার আমি যদি এখান থেকে পুরো মানে একদম প্রিপারেশন করে যাই যে আমি এই তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট, আমার ট্রেন এরকম তারিখে, আমি ট্রেন থেকে নামবো, নেমে তার পরদিন থেকেই আমার ট্রিটমেন্ট মানে ডাক্তার দেখানোটা আমার স্টার্ট হবে, তাহলে কিন্তু কাজটা খুব সুন্দর হয় আর কি। প্ল্যান করে গেলে আমরা সেবা দিয়ে যাই, যার জন্য আমাদের খুব একটা অসুবিধা হয় না। সেপ্টেম্বরে যাই, আমাকে এমআরআই করতে দিলেন, এমআরআই করলাম সমস্ত কিছু, এবং সার্জারির ব্যাপারে সমস্ত আলোচনা করে ওনার সাথে এসেছিলাম, ম্যাডাম যেভাবে বলেছেন। তো আমি প্রথম দেখিয়েছিলাম ডক্টর এলসি থমাস, উনি গাইনো ডিপার্টমেন্টের হেড। উনি কিন্তু এখন এখানে নেই, উনি ইন্ডিয়ার বাইরে আছেন, 2-3 বছরের জন্য ছুটিতে আছেন, উনি এখন আসবেন না। তারপরেই হচ্ছেন প্রফেসর বিনাকে, তাকেই আমি দেখাই, এবং তার আন্ডারে আমি ব্লগে বলেওছি, আপনারা এতদিনে হয়তো নামটা শুনেছেন অনেকবার। তো ডক্টর বিনাকে, যিনি আমার সার্জারি করেছেন এবং যার আন্ডারে আমার ট্রিটমেন্ট চলছিল, নিঃসন্দেহে ভালো ডাক্তার, বলার কিছু নেই, ভীষণই ভালো ডাক্তার। এবার উনি আমাকে এমআরআই করার পরে উনি কিন্তু আমাকে বলেছিলেন 3 মাস পরে যেতে, ডিসেম্বরের যেতে সার্জারির জন্য। তখন আমি ম্যাডামকে বলেছিলাম যে ম্যাডাম ডিসেম্বরে যদি সম্ভব না হয়, যদি আমার একটু লেট হয় 2-1 মাস, কোনো অসুবিধা নেই। তো আমার একটা ইঞ্জেকশন স্টার্ট করেছিলেন, সেই ইঞ্জেকশনটা প্রতি মাসে দিতে হচ্ছিল, সেটা
প্রায় 4,000 টাকার কাছাকাছি। তো উনি তখন বললেন যে ইঞ্জেকশনটা কন্টিনিউ করতে হবে, তবে 6টার বেশি কিন্তু দেওয়া যাবে না। তুমি প্ল্যান করে আসবে, মেল করবে কখন তুমি আসতে পারছো, আমাকে বলবে, সেইভাবে আমরা একটা প্ল্যান করব। তা আমি অপারেশন ডেটটা কিন্তু আমি ঠিক করি, মানে ওটা কিন্তু ডাক্তার দেয়। আমি মোটামুটি আমি আর বুবাই দুজনে একটা আলোচনা করলাম, যেহেতু ডিসেম্বরে আমার একটা স্কুল আছে, সেখানেও কিছু তো রেসপন্সিবিলিটি আছে, ফাইনাল পরীক্ষা চলে, তো আমি একটা টিচার অফ হয়ে গেলে অনেক প্রবলেম হবে, সেজন্য সব দিক বিচার বিবেচনা করে ডিসেম্বরে বাচ্চাদের ফাইনাল পরীক্ষা, খাতা দেখার চাপ, এগুলো কমপ্লিট করে আমরা ডিসাইড করলাম যে জানুয়ারির শেষের দিকে যাব, তাহলে শীতটা অনেকটা কমবে। কারণ আমি অসুস্থ হয়ে পড়লে বাড়িতে কেউ নেই, বুবাইয়ের একার পক্ষে খুব কষ্ট হবে। সেই জন্য অনেক চিন্তা ভাবনা করে বুবাইকে আমি বললাম তাহলে ফেব্রুয়ারিতে যাই, তাহলে আমার 5টা ইঞ্জেকশন কমপ্লিট হচ্ছে, হওয়ার পরে বেরিয়ে যাব। তো সেইভাবে প্ল্যান করে টিকিটটা কেটেছিলাম কিন্তু সেপ্টেম্বরে, মানে পুজোর আগে। মানে আমাদের প্ল্যানিংটা হয়েছে সেপ্টেম্বরে ডাক্তার দেখিয়ে এসেই কিন্তু আমরা দুজনে বসে ডিসকাশন করে নিয়েছি যে কবে আমরা যাব নেক্সট, সেইভাবে কিন্তু টিকিট কাটা। তাহলে বুঝতে পারছি, প্ল্যান করে নিয়েছিলাম যে প্রথমে আমি গিয়েই আমাকে পালমোনারি দেখাতে হবে, কারণ আমার পালমোনারি ক্লিয়ারেন্স দরকার, যেহেতু আমি একটা সার্জারি করতে যাচ্ছি। এবার পালমোনারি মেডিসিনে 1 তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছি, এবং হেড ডিপকে দেখাই আমি, ডক্টর বালামুঙ্গেস্টি। এবার ওনার অ্যাপয়েন্টমেন্ট নিলাম, আর মেডিসিনটা নিয়ে এবার, আর বিনাকের অ্যাপয়েন্টমেন্ট তো ছিলই, আর বুবাইয়ের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমার ছেলের অ্যাপয়েন্টমেন্ট ছিল। এবার সেগুলোকে প্ল্যান করে আমরা করেছিলাম, করার পরে একদম শেষে আমি সার্জারি করব। সার্জারি করে আমাকে 10 দিন মতো থাকতে হবে, কারণ বায়োপসি হবে, বায়োপসি রিপোর্টটা আসা অবধি আমাকে ওয়েট করতে হবে, তারপরে আমি রিটার্ন টিকিট করবো। এইভাবে প্ল্যান করে মানে আমরা রিটার্ন টিকিটটা 22 তারিখ করে রেখেছিলাম। তার মধ্যে যদি কোনো অসুবিধে হতো সেটা তো বলতে পারে না মানুষ, সেটা আমরা সেভাবে তৈরি হয়ে গেছিলাম। যদি কোনো বায়োপসি রিপোর্ট কোনো কিছু, ঈশ্বর আমাকে এটাই করেছে যে আমার বায়োপসি রিপোর্ট নর্মাল, যদি কোনো খারাপ কিছু তখন তো আমাকে টিকিট ক্যান্সেল করতে হতো, সেটা তো কিছু আমার হাতে নেই। কিন্তু আমরা মোটামুটি একটা প্ল্যান করে গেছিলাম যে আমরা এরকম তারিখে যাব। আর সার্জারিটা আমি ম্যাডামকে বলেছিলাম যে ম্যাডাম আমার এরকম মেল করেছিলাম যে আমার 1 তারিখে এরকম অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার ছেলের অ্যাপয়েন্টমেন্ট আছে এরকম, আমি 3টে ডেট বলেছিলাম যে এই তারিখে কি আপনি সার্জারি করতে আপনি পারবেন। তখন ম্যাডাম আমাকে তার রিপ্লাইতে বলেছিলেন যে প্রতি মঙ্গলবার উনি সার্জারি করেন, ডক্টর বিনাকে প্রতি মঙ্গলবার সার্জারি করেন, আদার্স ডেতে নয়। আর ওনার ওপিডি হচ্ছে সোম, বুধ, বৃহস্পতি, 3 দিন উনি বসেন। এবার মঙ্গলবার তো উনি 2টো ডেট দিয়েছিলেন, 13 তারিখ আর 26 তারিখ, এবং উনি মেল করে এটা বললেন যে কোনটা তোমার সুবিধা হবে সেই ডেটটা তুমি আমাকে জানাও, সেই ডেটটাই আমরা একটা প্ল্যান করব, আমরা সেটাকেই ফাইনাল করব। তো আমি ম্যাডামকে রিপ্লাই দিয়েছিলাম 13 তারিখ 13, কারণ আমার যেহেতু টিকিটটা সেভাবে কাটা, তো ম্যাডাম সেটাই আমাকে বললেন ওটাই কনফার্ম। তো বুঝতেই পারছেন অপারেশনের ডেটটাও কিন্তু আমি ঠিক করেছি। যাই হোক, সেটা আমার ক্ষেত্রে সম্ভব হয়েছে বলে, অনেকের ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে। যদি কারো এরকম হয় যে আর্জেন্ট, সেক্ষেত্রে কিন্তু ডাক্তার আসতে দেবে না, আটকে দেবে যে আর্জেন্ট এখনই করতে হবে সার্জারি। আমারটা একটু ওয়েট করা গেছে, সেভাবে উনি প্রোটেকশন দিয়ে আমাকে পাঠিয়েছিলেন। তো হয়েছিল কদিন, মানে ওটির আগের দিন ভর্তি হয়েছিল, ওটি যেদিন হয়েছে সেদিন অ্যাডমিট হয়েছিল, হ্যাঁ তার পরের দিন সন্ধ্যেবেলায় ছেড়েছে, তার না হ্যাঁ 7টার সময়, মানে অবজারভেশনে রেখেছিল। আমরা ভাবছিলাম এই ছাড়বে, কিন্তু ওদের একটা টাইমিং আছে, মানে আমরা অবজারভেশন একদিন পর ছেড়েছে। মানে আপনার যেদিনকে ওটি হবে তার আগের দিন আপনাকে গিয়ে অ্যাডমিট হতে হবে। তার সবথেকে ভালো, যেদিন আপনি ওটির যদি পরিকল্পনা করে যান, তাহলে আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নিলেন, ডাক্তারের সঙ্গে কথা বললেন, ডাক্তারের নিয়মই হচ্ছে ওটির আগের দিনকে আপনাকে অ্যাডমিট করে নেবে। এবারে ওটি হয়ে গেল, এইবারে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী রিলিজটা, মাইক্রো হলে আর ওপেন হলে তো একটু বেশিক্ষণ রাখে, কিন্তু চুমকির ক্ষেত্রে মাইক্রো যা আর ওপেনও তাই একই সঙ্গে ছেড়েছে। কারণ চুমকির যে ওয়ার্ডে ছিল সেই ওয়ার্ডে একটা করে রুম, 2টো করে বেড, আর চুমকি ছিল দুজনারই মাইক্রো হওয়ার কথা ছিল, কিন্তু চুমকির তো সব শুনেছেন আপনারা জানেন, ওর মাইক্রো আর হয়নি, ওপেন হয়েছে। আর পাশের যিনি ছিলেন তার মাইক্রো হয়েছে, তাকে যে টাইমে ছেড়েছে চুমকিকেও সেই টাইমে ছেড়েছে। ডাক্তার যেটা বলল যে ও ওয়েল অ্যান্ড গুড কোঅপারেট করেছে আর খুব সুন্দর ইমপ্রুভ করেছে, যার জন্য ওকেও ছেড়ে দেবো।
যার জন্য আমরা ভাবতেও পারিনি যে চুমকিকে ছেড়ে দেবে, মানে আমি তো আশা করিনি। আমি তো জানি যে আমাকে অনেকেই বলেছিল যে সপ্তাহখানেক হয়তো রেখে দেবে, তা সেই অনুযায়ী আমি ভেবেছিলাম হয়তো একটা সপ্তাহ ওকে থাকতে হতে পারে অ্যাডমিট। কিন্তু যেদিনকে আমি ডাক্তার আমাকে বললো না না আমরা ছেড়ে দেবো, ও খুব ভালো ইমপ্রুভ করেছে। হ্যাঁ, এবারে ও খুব ভালো ইমপ্রুভ করেছে আর খুব ভালো কোঅপারেট করেছে, সুতরাং ওকে রাখার তো কোনো কারণই নেই। এখন ওয়েল অ্যান্ড গুড রয়েছে, ওকে ছেড়ে দেবো। যার জন্য পরের দিনই ওকে রিলিজ করে দেয়। রিলিজ করার পর আমরা রুমে চলে আসি। রুমে আমাদের 1 সপ্তাহ থাকতে হয়েছে, কারণ বায়োপসি রিপোর্টটা আসা অবধি ওয়েট করতে হবে আর ডাক্তারের ফাইনাল চেকআপটা তো করতে হবে। হ্যাঁ, 1 সপ্তাহ পর ডাক্তারের একটা ফাইনাল চেকআপ থাকবে। যে ডাক্তার সেলাইটা কাটতে হবে, যে ডাক্তার ওটি করবে সেই ডাক্তার ফাইনাল চেকআপ করে তারপরে ফাইনালি আপনাকে রিলিজ করবে বাড়ি যাওয়ার জন্য। বা কি আর কোনো যদি কারোর যদি কোনো ওষুধ লাগে, যেমন চুমকির ক্ষেত্রে সেরকম কিছু ওষুধ দেয়নি। হ্যাঁ, শুধু পেনের জন্য একটা ওষুধ দিয়েছে, যে দূরে যাচ্ছি বা যাতায়াতের পথে যদি কোনো সময় পেন টেন হতে, যাই হোক ওই ওষুধটা দিয়েছে। আর সেরকম কিছু ওষুধ টষুধ দেয়নি। ওই দুদিনই মানে ইনজেকশন দিয়েছে, প্রচুর ইনজেকশন। হ্যাঁ, ওই দুদিনই মানে ওটির দিন আর তারপরের দিন, এই দুদিনই ওষুধ যা দেওয়ার ওরা ওখানেই দিয়ে একেবারে ছেড়ে দেয় পেশেন্টকে। হ্যাঁ, দাঁড়ানোর মতন অবস্থা করে, হ্যাঁ দাঁড় করিয়ে দিয়ে তারপরে ছাড়ে। যাই হোক, এইবারে তারপরে তো 1 সপ্তাহ পর তোমার ছিল অ্যাপয়েন্টমেন্ট ছিল। তারপরে বায়োপসি রিপোর্ট ওদিনকেই এসে গেছিল 1 সপ্তাহের মধ্যে। যেদিনকে আমরা প্ল্যান আমাদের পারফেক্ট হয়েছিল বলে আমরা জাস্ট টাইমে, মানে আমরা 22 তারিখে রিটার্ন করেছিলাম, টিকিট করেছিলাম, ঠিক রিটার্ন টিকিটেই আমরা আসতে পেরেছি। তার ঘড়িতে বাজে 11টা, আর দেরি করবো না। চুমকি খেতে দিয়ে দিয়েছে। রুটিটা যদিও কিনে এনে খাচ্ছি, কারণ এই মুহূর্তে রুটি করা সম্ভব হচ্ছে না। রুটিটা কিনে আনা, আর এই আলু বটবটি, এই আলু আর ওই বড়ি দিয়ে আর পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি, এটা চুমকিদের বাড়ি থেকে পাঠিয়েছে চুমকির মা। এইটা দিয়ে আজকের আমাদের রাত্রের ডিনার হয়ে যাবে। আর বেশি দেরি করব না, ডিনারটা করে নিই। ঘড়িতে এখন 11টা 12 বাজে, আর আমার ডিনার হয়ে গেছে, চুমকিরও ডিনার হয়ে গেছে, আর শ্রিয়াংশ ডিনার করে নিয়েছে। শ্রিয়াংশ শুতে যাবে, আর বেশি রাত করবো না, আমি একটু এডিটিংয়ে বসবো, ওরা শুয়ে পড়বে। সবাইকে শুভরাত্রি জানাই। আজকে দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে।